ফখরুল কনফার্ম হয়ে গেছে। কে কইছে? একাধিক স্ট্যান্ডিং কমিটির মেম্বার কনফার্ম করেছে, সেটাও নাকি তারেক রহমান কনফার্ম করেছে, নিউজে করছে। বিএনপি আনুষ্ঠানিক বিবৃতি দিছে, দেয় নাই। তারেক রহমানের উপরে তো স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব দিছে, 12 তারিখ আনুষ্ঠানিক ঘোষণা দিবে, এটা বিএনপি বলছে। আগে ঘোষণা আসুক, তারপরে প্রচার করেন। বিবিসি নিউজ করেছে, কে হচ্ছে রাষ্ট্রপতি এটা শুধু প্রধানমন্ত্রী জানে, আর বাংলা মিডিয়া জেনে গেছে। বাংলা মিডিয়া গুলো মুখে আছে মির্জা ফখরুলের প্রেসিডেন্ট বানানোর জন্য। হয়তো তারেক রহমান এর মধ্যে ঠিক করে ফেলেছে, হয়তো হইতেও পারে যে মির্জা ফখরুলই ঠিক করেছে, কিন্তু এটা আপনি কনফার্ম হইতে পারেন না। তো বিএনপির মন্ত্রিসভায় কে আসতেছে এটা শপথ নেওয়ার আগে পর্যন্ত কেউ জানতো না, বিএনপিরও কেউ জানতো না। আর প্রেসিডেন্টের নাম জানিয়ে ফেললো, বাপরে তালে পড়ে এসে গেছে। অবাক লাগতেছে না? সংবাদ মাধ্যমগুলোর এই অতিরিক্ত উৎসাহ আরো বেশি সন্দেহের জন্ম দেয়। বিএনপি নমিনেশন পেপার কিনছে 2টা, মানে 2জন ক্যান্ডিডেট আছে তাদের। আমি একটা এপিসোড করেছিলাম, সেখানে দেখাইছিলাম যে দলের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচন না করে দলের বাইরে থেকে যদি বিএনপি সরকার রাষ্ট্রপতি নির্বাচন করতে চায়, তাহলে প্রফেসর ইউনূস একটা ভালো ক্যান্ডিডেট হতে পারে। বিএনপির দলের মধ্যে কয়েকজন ক্যান্ডিডেট আছে, ভালো ক্যান্ডিডেট আছে, সকলেই ভালো। মির্জা ফখরুল আছে, মেজর হাফিজ আছে, নজরুল ইসলাম খান আছে। দলের মধ্যে থেকে বাঁচলে এর মধ্যেই হয়তো একজনকে বাঁচবে বিএনপি, এটা আমার বিশ্বাস। কাকে বাঁচতে পারে বিএনপি আসেন একটা আলাপ করে দেখতে পারে। এর পাশাপাশি জামাতের নমিনেশন দিছে একজনকে, এর মধ্যেই অলি আহমেদকে। এটা কেমন হইলো পলিটিক্যালি সেটাও আলাপ করা যাইতে পারে, কারণ রাষ্ট্রপতি পদটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের এটা আলোচনা করা দরকার আছে। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে আসি মির্জা ফখরুল ইসলাম প্রসঙ্গে। মির্জা ফখরুল ইসলামের পজিটিভ দিক হইতেছে উনি খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন। তিনি বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করছেন দীর্ঘ সময় ধইরা। একজন শিক্ষিত, সুদর্শন, এলিট, ছাত্রীনের করা ব্যাকগ্রাউন্ড, মানে তার লেফট ব্যাকগ্রাউন্ড আছে, মানে বুঝছেন তো, বাংলাদেশের এলিটরা ঠিক যেরকম প্রেসিডেন্ট চায় সেই রকম একজন ব্যক্তি। আসিফ নজরুল তো বলছে মির্জা ফখরুল প্রেসিডেন্ট হইলে সবচেয়ে ভালো হয়। ফন্দের আলো দিল স্টারও তাইলে এটাই চায়, কারণ আসিফ নজরুল যেটা বলে সেটা ফন্দের আলো দিল স্টারের কথা। যাই হোক, মির্জা ফখরুলের প্রেসিডেন্ট হয়ে গেলে বেশ কয়েকটা ঝামেলা পোহাইতে হবে বিএনপির। কি কি ঝামেলা? প্রথম ঝামেলা, মহাসচিব কে হবে? একজন মহাসচিব তো বের করতে হবে, উনি তার মহাসচিব থাকতে পারবে না। পদাধিকার বলে রিজভী ভাইয়ের হওয়ার কথা, কারণ তিনি একমাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভী ভাইকে নমিনেশনই দেয় নাই, ওনার মহাসচিব বানানো খুবই কঠিন সিদ্ধান্ত হবে বিএনপির জন্য। তার উপরে আছে বয়স্ক আর ইয়াংদের একটা দ্বন্দ্ব আছে বিএনপির মধ্যে। ম্যাডাম গ্রুপ আর ভাইয়া গ্রুপের মধ্যে কে হবে, কোন গ্রুপ থেকে মহাসচিব হবে, স্থানীয় সরকার মন্ত্রণালয় কাকে দেওয়া হবে, এটা দলের মহাসচিব পায় সঙ্গত কারণেই। তাই মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট বানাইলে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিড অ্যান্সার লাগবে। মহাসচিব বানানো নিয়ে তো মহাগ্যাঞ্জাম লাগবে দলের মধ্যে। দলের একটা স্ট্যাটাস কো আছে না, এটা মারাত্মকভাবে ব্যাহত হবে মির্জা ফখরুল যদি প্রেসিডেন্ট হয়ে যায়। মির্জা ফখরুল এলিটের পছন্দ, কিন্তু গণমানুষের মধ্যে জনপ্রিয় না। আমি একটা ভোট করেছিলাম, দেখেছেন তো আগে, এইটা সাহেব দেখান একটু আগেও দেখেছিলাম। প্রেসিডেন্ট হিসেবে মেজর হাফিজ পাইছেন ৭৫,০০০-এর বেশি ভোট, আর মির্জা ফখরুল পাইছে ৯৫,০০০ ভোট মাত্র। মানে বুঝেছেন তো মির্জা ফখরুল কত অজনপ্রিয় নেতা সাধারণ মানুষের মধ্যে। মির্জা ফখরুল সংগঠনের সাধারণ সম্পাদক থাকার টাইমে সংগঠনের কাজ করেন নাই, লুকায় লুকায় থাকছেন, কোনো সিদ্ধান্ত নেয়নি যখন চূড়ান্ত আন্দোলন হইতেছিল, কর্মীদের সাথে যোগাযোগ রাখতেন না। এটা খুবই সাধারণ অভিযোগ ছিল। শুধু তাই না, শমশের মবিন চৌধুরীর সাথে তারেক রহমানের একটা ফোন কল লিক হয়েছিল প্রায় ১২ বছর আগে। তখন বিএনপি মাঠে খিচ্ছে আন্দোলন করিচ্ছে, তখন তারেক রহমান কি বলেছিল মির্জা ফখরুলের নিয়ে শুনেন। এটা হয়তো আজকালকার চ্যানেলম্যানরা জানে না, শুনেন। এটা সাহেব শোনান, এটা আমার কথা না, এটা খোদ তারেক রহমানের কথা। তারেক রহমানের মূল্যায়ন মির্জা ফখরুলের নিয়ে শোনান। সমঝোতা হচ্ছে পদ্মার আড়ালে, হ্যাঁ পদ্মার আড়ালে সমঝোতা হচ্ছে, এবং সমঝোতা হয়ে গেলে আস্তে আস্তে ছাড়া হবে, হঠাৎ কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সমঝোতাতে ছাড়া করছে, ওরা ওদের নিজেদের মধ্যে সমঝোতা করছে। মানে আমাদের কারোর সাথে কি কথা বলছে আপনি কি জানেন এরকম কিছু? আমার জানা মতো কারোর সাথে কথা বলছে না। আজকে তো আলমগীর ভাই লেগেছে তারা মার্ডার চার্জ দিয়ে দিয়েছে, সেটা তো দিতে হবে, কোনো ইনভেস্টিগেশন ছাড়া দিলে সেটা হলো। কিন্তু উনি এইভাবে মানে হাইড অ্যান্ড সিক করছে কেন? পলিটিক্যাল লিডার একজন, পলিটিশিয়ান, তাই না? কে? আলমগীর সাহেব। এটা আমরা একটু করে যাবো, ম্যাডাম এখানে যাওয়ার জন্য বসে আছি। তো এটা কি আলাপ টক টু ইউর মাদার অ্যাবাউট ইট? ওনার ওখানে কথা বলা তো অনেক সমস্যা আছে ফোনে, ডিটেল বলা মুশকিল, কিন্তু কথা হচ্ছে এরকম হাইড অ্যান্ড সিক করে তো বরঞ্চ এটা রিপারকেশন তো একটু খারাপই হচ্ছে। এটা তো বলা হয়েছে ম্যাডাম কিন্তু বুঝলাম না, এটা তো ম্যাডাম ইনস্ট্রাকশনে বুঝে পড়ছে। আমি যতটা বুঝি আর ঠিক আছে, আমার মনে হয় না এরকম কোনো কি বোঝাচ্ছে। সে যদি পালিয়ে থাকে, সে আন্দোলনেও নেতৃত্ব দিতে পারবে না, কোনো রকম কথা বলতে পারবে না, সে তো ঠিক করে হাইড অ্যান্ড সিকই আছে, তো লাভটা কি হচ্ছে? এটা তো আরো খারাপ হচ্ছে। তো
ডিস্ট্রিক্টের নেতারা কর্মীরা ওরা মার খাচ্ছে আর উনি পালিয়েছে, তো লাভটা কি হচ্ছে তাহলে? মানে এটার বেনিফিট কি? কোনো বেনিফিট হচ্ছে না। হ্যাঁ, এই প্রশ্নটা অবশ্য অনেকেই করছে এবং আমি ম্যাডামকেও 2-3 বার করেছি। ম্যাডামের একটা কথা হলো যে যদি ওরা ধরা পড়ে যায়, এদেরকে ধরে ফেলে, তাহলে কাজ করলে কে মারতে পারে, তাকে দিয়ে আমি কাজ করাবো। উনি কি খুব একটা কাজ করছে? উনি কি খুব একটা কাজ করতে পারছেন? কোন ইনস্ট্রাকশন দিচ্ছে? কোন ডিস্ট্রিক্টে তো কথা বলছে না, কিছু হচ্ছে না, কোন ইনস্ট্রাকশন কারো খোঁজ খবরও হচ্ছে না। লাভ হচ্ছে কি? ডিফিকাল্ট টু ফাইন্ড হিম, মানে নো ওয়ান ইজ এবল টু টক টু হিম। উনি যেই চার্জে আছে সেটার জন্য উনি যে ডিসিশন দিবে বা ইনস্ট্রাকশন দিবে সেগুলো তো হচ্ছে না। তো হোয়াটস দ্য ইউজ অফ হাইড এন্ড সিক? শুনিছেন, এর বাইরেও একটা ব্যাপার আছে। প্রেসিডেন্ট পদটা একটা ফাদার লাইক ফিগার, এটা হইতে হয়, ঐক্যের প্রতীক হইতে হয়, এমন মানুষ হইতে হয় যারে বিরোধী দল আস্থায় নেবে। এই পজিশনটারই দরকার হয় সংকটের টাইম। মির্জা ফখরুল তো বর্তমান বিরোধী দলের উপরে খড়গহস্ত। দেখেন, বলছে ভোট এলে জামাতের অস্তিত্বই থাকবে না, এনসিপি তো ভোটই পাবে না। হ্যাঁ, এটা অত্যন্ত আক্রমণাত্মক ভবিষ্যৎবাণী। তো উনি তো একটা ইউনিফাইং ফিগার হইতে পারেন না। এখন যদি বিএনপি বানাইতেই পারে, ওনার আর কিছু নাই দেখাইলাম। তারেক রহমানের যে মূল্যায়ন শুনেছেন ওটাই এনার। আওয়ামী লীগের জন্য তো উনার মন কান্দে। উনি বলেন ধানের শীষ আওয়ামী লীগের পাশে আছে, নৌকার পাশে আছে, তাই না? শুনেন, এইটা সে আবার শুনেন। এখন আমাদের যারা এখানে নৌকা করছেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে। যে আমাদের মূল লক্ষ্যে পড়ে গেছে, আমরা এখন কি করবো? সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। শুনেছেন? শুধু তাই না, মুজিবের জন্য ওনার পরাণ কান্দে। দেখেন, আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয়ের সরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? যে তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তির আগে ফেলবে। তার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। শুনেছেন? খুব ব্যথা পেয়েছেন উনি। হাসিনার জন্য সেরকম বডিগার্ডের সমস্যা হইতেছে, তাই